ঘূর্ণিঝড়ে আমাদের খুবই খারাপ পরিস্থিতি হয়ে যায়, আমাদের ঘর বাড়ি সব পানিতে ডুবে যায়। কি বলবো, খুবই খারাপ পরিস্থিতি। এরকম পরিস্থিতির সম্মুখীন আমাদের এর আগে হতে হয় নাই কখনো। তো যেদিন ঘূর্ণিঝড়ের ডেট ছিল 27 তারিখ, সেদিন আমি একটু রাস্তায় বেরোই আমাদের পুরাতন বাড়ির দিকে, যে আমাদের বাড়ির অবস্থা কিরকম কি একবার দেখে আসি লাস্ট। আমি তো ভাবছিলাম আমাদের পুরাতন বাড়ি হচ্ছে গিয়ে পড়েই যাবে বাতাসে। তারপর কিছুক্ষণ পর হচ্ছে প্রচন্ড পরিমাণ বাতাস আর হচ্ছে গিয়া বৃষ্টি শুরু হয়। বাতাসের বেগ এতটা বেশি ছিল যা বলে বোঝানোর মতো না, প্রচুর বাতাসের বেগ ছিল। আপনারা দেখতেই পারতেছেন যে নারিকেল গাছের পাতাগুলোর কি অবস্থা। এতটা পরিমাণ বাতাসের বেগ ছিল যে বাতাসের বেগের কারণে হচ্ছে গিয়ে পানি উঠে যায়, আমাদের চারটার সব ডুবে যায়। বাসায় অল্প অল্প পানি ওঠা শুরু করে, হচ্ছে সিঁড়ির সামনে পানি এসে পড়ে। তো অনেকক্ষণ হচ্ছে গিয়ে আমরা বসে বসে ঝড় দেখলাম, বাতাস দেখলাম। তো আপনারা দেখতেই পারতেছেন কি অবস্থা, মনে হইতেছে যেন গাছপালা একদম উড়িয়ে নিয়ে যাইতেছে। তো কিছুক্ষণ পর আমি একটু দরজার সামনে আসলাম, তখন এসে দেখি যে পানিতে সব ভরে গেছে, কোলা টোলা যা ছিল সব ভরে গেছে, পাশাপাশি আমাদের দরজার সামনেও পানিতে ভরে গেছে। তো দেখেন কি অবস্থা। তো কিছুক্ষণ পর দেখলাম হচ্ছে কি আম্মু খিচুড়ি রান্না করছিল, তো বসলাম খিচুড়ি নিয়ে এক প্লেট খিচুড়ি একদম সাটায় ফেললাম। তো এরপর চলে গেলাম পাখির ঘরে। পাখির ঘরে গিয়ে দেখি আর এক কাণ্ড, পাখির ঘরের উপরে হচ্ছে গিয়ে গাছ পড়ছে, আর পাখির ঘরের সামনে একটা গাছ পড়ছে, আর ওই সাইডে আর একটা গাছ পড়ছে। তো তিনটা মোটমাট গাছ পড়ছে হচ্ছে বাতাসে। তারপর আমি অনেক কষ্ট করে পানিতে নেমে পাখির ঘরের উপরে যে গাছটা পড়ছিল ওইটা বাইধা আর একটা গাছের সাথে বাঁধিয়ে আর কি টানা দিয়ে রাখছি, যাতে হচ্ছে কি ওইটা সম্পূর্ণ পাখির ঘরের উপরে না পড়ে, একটু যেন বাইজে থাকে। তো যেহেতু আব্বু বাড়ি ছিল না, আব্বু ঢাকা ছিল, তাই চিন্তা করছে আব্বু আসা পর্যন্ত সুর ঠেক দিয়ে রাখতে পারি, তারপর হচ্ছে গিয়ে এটার একটা হচ্ছে গিয়ে ম্যানেজ করা যাবে। তারপরে যখন বৃষ্টিটা একটু কমে, আমি আর আমার বোন ছাদে চলে যাই। আমরা দুজন ছাদে গিয়ে দেখি যে কি অবস্থা, কেমন কি বাতাস চলতেছে, আর উপর দিয়ে কেমন দেখা যায় হচ্ছে গিয়ে কতটুকু পানি উঠছে। তো আমরা ছাদে গিয়ে অনেক দেখলাম। তারপর তো দেখতেই পারতেছেন কি পরিমাণ বাতাস চলতেছে। বাতাস কিন্তু বন্ধ হয় না, বাতাস কিন্তু চলতেই রয়েছে, কিন্তু বৃষ্টিটা কিছু সময়ের জন্য বন্ধ ছিল, কিন্তু বাতাস কিন্তু কন্টিনিউ চলতে রয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমি একটু আমার ফেসটা দেখামো করে, তো দেখতেই পারতেছেন বাতাস এতটা পরিমাণ, আমার চুল কিন্তু ভিজা, কিন্তু বাতাস সেই ভিজা চুলও উড়ে ফেলতেছে। তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ বাতাসের বেগ হচ্ছে গিয়ে ছিল ঘূর্ণিঝড়টায়। তো কিছুক্ষণ আমরা আরো ওয়েট করলাম, তারপর জাস্ট আপনারা শোনেন যে বাতাসের বেগটা কি ছিল, জাস্ট শোনেন। তো মাত্র শুনতেই পারছেন বাতাসে কি পরিমাণ সাউন্ড ক্রিয়েট করছে, এটার মাধ্যমে বোঝা যায় যে কি পরিমাণ বেগ ছিল বাতাসের। তারপর কিছুক্ষণ পর আমরা ছাদ দিয়ে নামে যাই এবং আমি একটু বেরোইছিলাম বাইরের দিকে। তো বেরোনোর পর বাতাসের যে এত বেগ, পুরো আমার ছাতিটাই ভেঙ্গা ফেলে। তো ছাতিটা ভাঙ্গা ফেলার পর আমি তো ছাতি ঘরে নিয়ে পালাই রাখি, আম্মু তো চিল্লাচিল্লি করতেছিল কে বলছে তোরে বেরোইতে। তারপর আবার একটু দেখলাম যে কি অবস্থা, সেই সময় একদম বাতাসের গতি সেম ছিল। কিছুক্ষণ পর চুল টুল যখন শুকিয়ে গেছে, আমি একটু ভাতটা খাওয়া শেষ একটু রেস্ট নিলাম, তারপর বেরোইলাম একটু বাহিরের দিকে। তো বাহিরের দিক বেরোয় হচ্ছে গিয়ে চারপাশটা দেখতেছিলাম এখন কি অবস্থা। সেই সময় একদম বাতাসের বেগ একদম সেম ছিল, প্রচুর জোরে বাতাস চলতেছিল, আর হচ্ছে গিয়ে পানিতে তো সব ডুবেই গেছে। তো রাতে আবার অনেক বেশি পানি ওঠে এবং পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখি রাতে পানি উঠে আবার সে পানি টাইনে গেছে। তো আমি আঙুল দিয়ে দেখাই দিলাম যে কি পরিমাণ পানি উঠছিল, দেখতেই পারতেছেন। আমি আমার লাইফে কখনো দেখি নাই যে আমাদের ঘরে পানি উঠছে, এই প্রথমবার আমি দেখলাম যে আমাদের ঘরে পানি উঠছে। এই প্রথমবার বরিশালে এতটা পরিমাণ পানি উঠেছে, সারা বরিশালের সব জায়গায় ডুবে যায়। তো আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, কিন্তু হচ্ছে গিয়া বরগুনা, পিরোজপুর এইসব যেগুলো দক্ষিণ অঞ্চল ছিল ওইসব অঞ্চলগুলো একদম পানিতে ডুবে যায়। আমি অনেকগুলো ভিডিও দেখছি। তো কিছুক্ষণ পর আম্মু বললো যা চিনি আর আটা নিয়ে আয়, ঘরে চিনি আর আটা নেই। তো আমি চিন্তা করলাম যাই চিনি আর আটা এনে দিই। তো আমার তো খুব ভয় লাগতেছিল ফোন নিয়ে এই চারে উঠতে, কারণ এমনিতেই চার ডোবো, তার উপরে আবার হচ্ছে গিয়ে পিচ্ছিল হয়ে গেছে একদিন পানি লেগে। তারপর আমি কোনো মতে চার বেরোইয়া রাস্তায় চলে গেলাম। দেখতেই পারতেছেন বাতাসে রাস্তায় কি অবস্থা, গাছের পাতাগুলো রাস্তায় একদম ছড়ে পড়ে রয়েছে, কি বলবো আর কি। তো আমি এই চিনি আর আটা আনার পূর্বে একটু আমাদের পুরাতন বাড়ির দিকে গেলাম। আমি তো ভাবছি
ভাবতেছিলাম যে আমাদের যে পুরাতন ঘর ছিল, যেটা আমার দাদা তৈরি করছিল, ওইটা হয়তো বা পড়ে গেছে। তো যাইতে যাইতে দেখলাম যে অনেক গাছ পড়ছে রাস্তায়, এপাশে একটা গাছ ওপাশে একটা গাছ, খালি গাছ পড়ছে। গাছের একটা অংশ ছিঁড়া পড়ে গেছে নিচের দিকে। তো সামনে আবার দেখলাম আর একটা গাছ পড়ছে। এইরকম শুধু একটু পর পর দেখি একটার পর একটা গাছ পড়ছে। তো হচ্ছে গিয়ে ওই পাশে আলামিন ভাইদের ঘর ছিল, তাদের ঘর একদম পানিতে ডুবে যায় কালকে রাত্রি। তো সেই সময় আলামিন ভাই অনেক চিল্লাপাল্লা করছে মানুষজন ডাকার জন্য, কিন্তু কেউ সাড়া দেয় নাই। তো অনেক রাত্র প্রায় 11টার দিকে কে যেন আসে তাদের উদ্ধার করছিল, সেটা এখন পর্যন্ত জানতে পারি নাই। তাও এখন যে খোঁজ খবর নেবো যে কেউ উদ্ধার করছিল। তো দেখতেই পারতেছেন কি অবস্থা, পুরো খোলা মনে হইতেছিল যেন পানিতে একদম ভরে গেছে। এই জায়গায় আবার আর একটা গাছ পড়ছে, গাছ পড়ে যে পুকুরে যে মাছগুলো ছিল সব মাছ নাকি বের হয়ে গেছে। তাদের কি কষ্টের বিষয়, কতগুলো টাকার মাছ তারা চাষ করছিল। তো দেখতেই পারতেছেন পানি কি পরিমাণ পানি কিন্তু টাইনে গেছে, প্রায় 2 হাত পরিমাণ পানি টাইনে গেছে। তারপরও দেখেন কি পরিমাণ পানি, তাহলে চিন্তা করেন রাতে কতটুক পরিমাণ পানি ছিল। রাত্র 10:30 নাগাদ ছিল সব থেকে বেশি পানি। তো আমি আবার পুরন বাড়ির মধ্যে যেয়ে দেখি আমার এক চাচাতো ভাই হয়, তার ঘরে যে পিড়া যেটা বলে বরিশালের ভাষায়, সেই পিড়াটা পানিতে একদম ভাঙ্গে চুরে পড়ে গেছে। আর একটু হলে ঘরটার খুঁটি যেটা থাকে ওইটা পড়ে যাইতো। তারপর তো তাদের একদম করুণ অবস্থা হয়ে যেত। তো কিছুক্ষণ পর আবার দেখলাম যে আমাদের চাস্তো বোন আছে সম্পর্কে কাজিন, হয়তো ওদের বাসায় হচ্ছে পানি উঠছে। দেখতেছেন যে পানি, আমি পা দিয়ে নাড়িয়ে দেখাই দিলাম আর কি। দেখছেন যে কি পরিমাণ পানি উঠছে, যে ওদের ঘরে এখনো পানি, সবগুলো পানি ফেলতেও পারে নাই। তারপর আবার রাস্তার দিক বেরোলাম, হাঁটতে থাকলাম, কারণ আমার আবার চিনি আর আটা আনা লাগবে। এর মধ্যে দেখি যেহেতু কোলা পানিতে ভরে গেছে, ছাগল রাস্তার পাশে বাঁধছে একজনে। তো আমি গেলাম ধর্মাদি মাদ্রাসার ওদিকে, যে হচ্ছে কি ওই জায়গায় দোকান যেটা আছে মুদির দোকান, ওইখানে চিনি আর আটাটা আমি কিনবো। এর জন্য আমি গেলাম ধর্মাদির ওদিকে। যাওয়ার সময় দেখি অসংখ্য গাছ পড়ে রয়েছে, গাছের ডালপাল কাইটে রাখছে। তো আর একটা গাছ এই ডান পাশে পড়ে রয়েছে, তো দেখতে পারতেছেন এটাও কাইটে রেখে দিছে। তো ধর্মাদি মাদ্রাসার সামনে গিয়ে দেখি দোকান বন্ধ। তারপর আমি চলে যাই ভাঙ্গারপোল গিয়ে আমি চিনি আটা আর আমার ছোট বোনের জন্য একটা বিস্কুট নিয়ে নিই, কারণ বোনটা বলছিল যে ভাইয়া আমার জন্য আসার সময় বিস্কুট নিয়ে আইসো। তো আমি কিছুক্ষণ পর চলে যাই আমার নানা বাড়ি গিয়ে দেখি আমার নানাদের পিড়া ডাইরেক্ট ভাঙ্গা পড়ে গেছে। পানির এতটা পরিমাণ, পানির লেভেলটা এত বেশি ছিল যে তাদের পিড়া ভাঙ্গা পড়ে গেছে। তারপর দেখতেই পারতেছেন ভাঙ্গারপোল মসজিদের এই জায়গার কোলাটা পুরো যেন নদীর মতো মনে হইতেছে যে এটা একটা নদী। তো এরপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সোনামায়ার পোলের দিক। যাই দেখি সোনামায়ার পোল অনেক বড় একটা গাছ পড়ছে। তো গাছ ভাঙছে এমন ভাবে ভাঙছে যে 3টা খাম্বা ফালাই দিয়েছে সোনামায়ার পোলে, যার কারণে আমরা সবাই ভাবতেছিলাম হয়তো আমরা পরবর্তী 1 সপ্তাহ হচ্ছে গিয়ে কারেন্ট পাবো না। তো এখন তো অনেক টেনশনে পড়ে গেছিলাম যে কারেন্ট ছাড়া কিভাবে ফোনে চার্জ দিব। ফোনে যে সময় আমি ভিডিওটা করতেছিলাম সেই সময় ফোনে চার্জ ছিল মাত্র 17%। তো এই 17% নিয়ে আর কতক্ষণই বা ভিডিও করা যায়। তারপর কিছুক্ষণ পর গাছটার কাছে আসলাম, দেখতে পাচ্ছেন কি খারাপ পরিস্থিতির মাধ্যমে পড়ছে গাছটা। একদম নিচের গোড়া যেটা ছিল ওইটা একদম বরিশালের ভাষায় যেটা বলে একদম উইকলে গেছে, যেটা হচ্ছে গিয়ে উঠে গেছে। তো উঠে যেয়ে আরেকটা হচ্ছে গিয়ে বিল্ডিং এর উপরে পড়ছে। এই গাছটায় 3টা খাম্বা ফালাই দিছে, বুঝতে পারতেছেন কি খারাপ পরিস্থিতি। তারপর আমরা একটু কতক্ষণ দেখলাম গাছটাকে, তারপর গাছের নিচে চলে গেলাম। নিচে যেয়ে দেখি গাছটার কেমন কি অবস্থা। তো কিছুক্ষণ পর চিন্তা করলাম যে ফোনেও তো চার্জ দেওয়া লাগবে, দেখি কোনো জায়গায় চার্জ দেওয়ার মতো পরিস্থিতি পাই কিনা, কোনো জায়গায় কারেন্ট আছে কিনা। তো চলে গেলাম বাসার দিক যাইতেছিলাম, সেই সময় দেখি একটা পুকুরে অনেকগুলো পাঙ্গাস মাছ হচ্ছে ছাড়া ছিল। ওই পুকুরটা পুরো ডুবে গেছে, তার মানে পাঙ্গাস সব বের হয়ে গেছে। তো কিছুক্ষণ পর চার্জার নিয়ে আমি বের হলাম যে কোথায় চার্জ দেওয়া যায়। তো এখন কোথাও পাইতেছিলাম না। তারপর হুন্ডা থেকে ডাইরেক্ট লাইন বের করে পিকআপ দেওয়ার মাধ্যমে চার্জ দেওয়ার ট্রাই করলাম। একটা লাইন বের করলাম, পয়েন্ট বের করলাম, কিন্তু সেটাই বেশি চার্জ হয় না। তারপর আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম চার্জ দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোথাও তো কারেন্ট নেই। আমরা অনেক জায়গায় ঘুরছি, নতুলাবাদ, চৌমাথা, কাশীপুর, কাউনিয়া, এসব অনেক জায়গায় ঘুরছি, কিন্তু কোনো জায়গায় কারেন্ট পাই নাই। অনেকক্ষণ গাড়িতে ট্রাভেল করছি, প্রায় সকাল 9টা থেকে হচ্ছে গিয়ে রাতও 4টা পর্যন্ত ঘুরছি, কিন্তু আমরা পাই নাই। তো অনেক পানি ছিল, রাস্তার ভিতরেও পানি উঠে গেছে, বাইক চালাইতে প্রচুর কষ্ট হইতেছিল। তো আমরা নতুলাবাদ চলে যাই, দেখি কোথাও কারেন্ট পাই কিনা। তো কারেন্ট পাই না, এখন কিছু করার ছিল না। আমরা শুধু বাইক চালাইতেই ছিলাম আর খুঁজতেই ছিলাম যে কোথাও কি কারেন্ট আসছে কিনা।
তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কোনো কারেন্টের কোনো না পাইয়া তারপর রাত্র যখন হয় তখন একটা মাদ্রাসায় হচ্ছে গিয়ে একটা কারেন্ট পাই। তারপর সেই মাদ্রাসায় আমরা সবাই আমাদের ফোন টোন যা ছিল সব চার্জ দিয়ে, আমার সাথে আমার চাচ্চু ছিল, আমার মামা ছিল আর হচ্ছে আমি ছিলাম, আমরা তিনজন আমাদের লাইট ফোন যা ছিল সবকিছু চার্জ দিয়ে রাখি। তারপর যখনই আমি বাসায় আসি, বাসায় এসে তো আমি পুরো অবাক। বাসায় এসে দেখি আমাদের বাসায় কারেন্ট আইছে। আমি তো ভাবছিলাম 7 দিনেও কারেন্ট পাবো না। সারাটা দিন কারেন্টের জন্য অনেক কষ্ট করছি আর বাসায় এসে দেখি কারেন্ট আসছে। তারপর পিপুর সাথে একটু দুষ্টামি করলাম। আমার বিড়ালের নাম পিপু, হয়তো আপনারা সবাই জানেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর কোন কোন জায়গায় এরকম খারাপ পরিস্থিতি হয়েছে এই ঘূর্ণিঝড়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। পারলে কিছু ছবি ও ভিডিও কমেন্টে দেন, আমি একটু দেখি যে কোন কোন জায়গায় কী পরিস্থিতি হয়েছে। আমি জানি দক্ষিণ অঞ্চলে অনেক খারাপ পরিস্থিতি ছিল। তো যদি আপনারা আমার এই ব্লগটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করেন। এরকম নতুন নতুন ব্লগ আমি প্রতিদিন শুক্রবার 5টার সময় আপলোড করি। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কীরকম দুর্দশা ছিল এই বন্যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।